সাভারের চামড়া শিল্পনগরীর দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। বর্জ্যে সয়লাব উন্মুক্ত স্থানও। সিইটিপির সক্ষমতা নিয়ে প্রশ্ন, বিসিকের উপর দায় চাপালেন শিল্প মালিকরা। প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা সহযোগিতা সহ 33টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। গোপনে কোনো চুক্তি করা হবে না, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। পুরান ঢাকার অলিগলিতে অসংখ্য গুদাম আর দাহ্য বস্তুর দোকান, যে কোনো সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং বছরের নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখায় বেকার হয়ে পড়েন উপকূলীয় জেলেরা। সহায়তা পেতে শিকার হন ভোগান্তির, ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার আর সঠিক তদারকির অভাবে মাত্র কয়েকটি ট্যানারির বর্জ্যই শোধন করতে পারছে না সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিটিপি। সেখান থেকে বের হওয়া দূষিত পানি লম্বা পাইপ দিয়ে চোরাপথে ধলেশ্বরী নদীতে ফেলছে বিসিক। নিয়ম বহির্ভূত হলেও ট্যানারির কঠিন বর্জ্য ফেলা হচ্ছে অবৈধ ডাম্পিং ইয়ার্ডে। এখনো নির্মাণ হয়নি ক্ষতিকর ক্রোমিয়াম রিকভারি প্লান্টও। এই অবস্থায় আবারও প্রশ্নের মুখে নতুন শিল্পনগরীর ভবিষ্যৎ। মালিকপক্ষ বলছেন এর সম্পূর্ণ দায় বিসিকের। মঞ্জুর রহমানের তোলা ছবিতে জুবায়ের ফয়সালের রিপোর্ট। 2.5 ফুট ব্যাসার্ধের এই পাইপের কোনো অস্তিত্ব নেই চামড়া শিল্পনগরীর মূল নকশায়। কিন্তু বাস্তবতা হলো প্রায় 100 ফুট লম্বা পাইপটি ঝোপঝাড়ের আড়াল দিয়ে গিয়ে নদীর মধ্যে ফেলছে ট্যানারির দূষিত পানি। সাভারের নতুন চামড়া শিল্পনগরীর অগোছালো আয়োজনের সামান্য চিত্র এটি। পানিগুলা এমন বিশ্রীগন্ধ আর কালো হয়ে যায়, রাত্রে ঘুমান যায় না, ভালোর চাইতে খারাপ হইতেছে বেশি। প্রকল্পের ভেতরের চিত্র আরো বিচিত্র। একসময় বলা হয়েছিল খাবার উপযোগী পানি ছাড়া হবে নদীতে, কিন্তু তরল বর্জ্য শোধনের সবশেষ ধাপের ট্রান্সফার হাউস থেকে এ ধরনের ঘোলাটে আর দুর্গন্ধযুক্ত পানি যাচ্ছে নদীতে। সিইটিপির 8টি মডিউলের মধ্যে এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে 4টি, পরীক্ষামূলকভাবে চলছে মাত্র 2টি, বাকিগুলো এখনো নির্মাণাধীন। চালু হওয়া মডিউলের অধিকাংশ ক্লিপ আর পাইপও অকেজো হয়ে পড়েছে মাত্র কয়েক মাসেই। সিইটিপির যে ট্রিটমেন্ট প্রসেস সেটা কখনোই স্ট্যান্ডার্ড হয়নি এবং এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটা ফল্টি ডিজাইনের মাধ্যমে আছে। এখন যেটা পাইপগুলো আনছে এগুলো প্রি ইন্সপেকশন করা হয় নাই, এটা ঠিক। পাম্প এবং প্রপেলার যেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের অবজেকশন ছিল, তারা চাচ্ছিল যে মাইল্ড স্টিলের পাম্প দিবে অথবা কাস্ট আয়রনের, চাইনিজরা। আমরা বলছি যে এসএস ছাড়া হবে না। এই অবস্থায় সব ট্যানারে স্থানান্তরিত হলে তার চাপ নেয়ার সক্ষমতা নেই সিইটিপির, এমন মত শিল্প মালিকদের। তাদের দাবি বিসিকের অনৈতিক কর্মকাণ্ডই এ অবস্থার জন্য দায়ী। বিসিকের সাবেক প্রজেক্ট ডিরেক্টর ছিল আব্দুল কাইয়ুম, জাতির কাছে অনেক ভুল তথ্য দিয়েছে এবং এখানে উনি ব্যবসাও করেছে। ইট, বালি, সিমেন্ট সহ বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো আছে উনি এখানে দিয়েছে এবং চাইনিজ ঠিকাদার থেকে প্রচুর মুনাফা নিয়েছে। অবশ্যই আমাদের কাছে একটা প্রমাণ আছে, আমরা প্রমাণ সহ দিতে পারবো। সংস্থাটির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রকল্প পরিচালকের দপ্তর জানায় শিল্প মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় কথা বলবেন না তারা। কোনো সফলতা নেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনায়ও। স্বয়ংক্রিয় পদ্ধতিতে না হওয়ায় ক্ষতিকর ক্রোমিয়াম রিকভারি হচ্ছে না 1%। মেশিনে চাপ দিয়ে দলা বানিয়ে বিষাক্ত এই রাসায়নিক ফেলা হচ্ছে অবৈধ ডাম্পিং ইয়ার্ডে। এরকম উন্মুক্ত স্থানে ট্যানারির কঠিন বর্জ্য ফেলায় এরই মধ্যে দূষিত হতে শুরু করেছে আশেপাশের পরিবেশ। শুধু তাই নয়, সিইটিপির অধিকাংশ যন্ত্রপাতিতে ধরেছে মরিচা, সেখান থেকে বের হওয়া দূষিত পানি চোরাপথে যাচ্ছে ধলেশ্বরীতে। এসব কিছুই প্রমাণ করে কতটা গাফিলতি আর দায় সারা হয়েছে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির বাস্তবায়নে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিসিক কি পারে এই অব্যবস্থাপনার দায় এড়াতে? জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। অপরিকল্পিতভাবে দাহ্য জাতীয় ব্যবহৃত বস্তুর দোকান, গোডাউন আর কারখানার কারণে পুরান ঢাকা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। কেমিক্যাল ও প্লাস্টিক সহ দাহ্য জাতীয় পদার্থের ব্যবহৃত কৌটা ও বস্তুর কারণে যে কোনো সময় ধরে যেতে পারে আগুন। সংশ্লিষ্টরা বলছেন এসব কারখানা বা দোকান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে ব্যবস্থা নেওয়া না হলে পুরান ঢাকার বাড়বে নিরাপত্তা ঝুঁকি ও ক্ষতির পরিমাণ। সেলিয়া সুলতানার রিপোর্ট। ফেলে দেয়া পলিব্যাগ, প্লাস্টিকের জিনিসপত্র, বিভিন্ন ধরনের সুগন্ধির ক্যান, ব্যবহৃত খাবারের প্যাকেট ও বোতল সহ সরু রাস্তায় আর অলিগলিতে এমন দোকানের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পুরান ঢাকা।
ব্যবহৃত ফেলে দেওয়া ক্যানে বোঝায় পারফিউম বা অ্যারোসল তৈরি করা হয় হাইড্রোকার্বন জাতীয় পদার্থ থেকে, যাতে বিউটন নামে দাহ্য পদার্থ থাকে। বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের বস্তু থেকে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গভর্নমেন্ট তো কোনো আরো অন্য কোনো কাজ টাজ আমরা দেয় নাই, এই জন্য আমরা এটা করে খাইতেছি আর কি। বাড়িতে কারেন্ট আছে, লাইট আছে, একটা কিছু দুর্ঘটনা ঘটতেই পারে। যদি আমাদেরকে অন্য দিক দিয়ে সিটি মার্কেট বা করে দেয়, তাহলে আমরা এইখান থেকে আমরা সাইডে দিতে বাধ্য আছি। একটা সময়ে এমন একটা গ্যাসের পর্যায়ে আসবে যেটাকে আমরা এক্সপ্লোসিভ মিক্সচার বলি। এখান থেকে যে সামান্য স্পার্ক হবে তাতে একটা এক্সপ্লোশন ঘটে যাবে এবং বিল্ডিংটা ধসে যাবে, আগুন ধরে যাবে, মানুষ মৃত্যুবরণ করবে। তো এই সমস্ত ক্যানগুলো কখনো এরকম কনফিডেন্স স্পেজে করা উচিত না। আমরা আছি 12,000 গলি, এটি ইসলামবাগে অবস্থিত এবং এই 12,000 গলিতে আপনারা যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটিতে কিন্তু যে ধরনের সুউচ্চ ভবনগুলো রয়েছে, বেশিরভাগ সুউচ্চ ভবনগুলোতেই অন্তত 50টির মতো আসলে এখানে কারখানা রয়েছে। বিশেষ করে যারা ব্যবহৃত জিনিসপত্র নিয়ে কাজ করেন, সে ধরনের দাহ্য জাতীয় জিনিস এবং বস্তু সংবলিত বিভিন্ন কারখানা এবং গোডাউন কিন্তু এই গলিতে রয়েছে, যার কারণে বেশিরভাগ গলিগুলো যখন আসলে এই ধরনের অবস্থায় থাকে, সেক্ষেত্রে আসলে যদি কখনো কোনো ধরনের আগুন লেগে যায় অথবা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সে পরিস্থিতিতে কিন্তু এখানে খুব বেশি সুযোগ নেই, খুব বেশি সুবিধা পাওয়া যাবে না, বিশেষ করে আগুন নির্বাপন এবং অন্যান্য কাজের ক্ষেত্রে। কম্বাস্টেবল ম্যাটেরিয়াল, এর সাথে আবার আপনার ফ্লেমেবল আছে, যেগুলো কেমিক্যাল আইটেম এর সাথে আছে। এখন আমাদের ফায়ার সায়েন্সের ভাষাতে এগুলো খুব ডেঞ্জারাস। একটা প্লাস্টিক পড়লে পরে হাইলি টক্সিক কিন্তু আপনার গ্যাস কিন্তু উৎপন্ন হয়। বাড়িগুলো খুবই পুরাতন এবং লোকজন করে বের হয়ে নিয়ে আসবেন, সেই জিনিসগুলো এইটাও নাই, স্পেসটাও নাই। বিশেষজ্ঞরা বলছেন, দাহ্য জাতীয় বস্তুর এমন কারখানা ও গুদাম নির্দিষ্ট পরিকল্পনার আওতায় নিয়ে আসা জরুরি। ঢাকার পরিধি বাড়ছে, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, এই সমস্ত জায়গায় নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তাদেরকে ওইখানে প্রতিস্থাপন করতে হবে এবং অনেক সময় প্রতিস্থাপন উৎসাহব্যঞ্জক যদি অবস্থা তৈরি করা যায়, অবকাঠামো তৈরি করা যায়, তারা চলে যাবে। তবে সরকারি ব্যবস্থাপনা ছাড়াও পুরান ঢাকায় কোনো ভবনে এ ধরনের কারখানা ও গুদাম ভাড়া না দেওয়ার জন্য স্থানীয়ভাবেই সচেতনতা ও প্রতিরোধ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে আবাসিক এলাকাতেই গড়ে উঠছে অনেকগুলো চুন কারখানা, যা থেকে নির্গত বিষাক্ত গ্যাস এবং কালো ধোঁয়া পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত কারখানাগুলো অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর পরস্পরের উপর দায়ভার চাপিয়ে বাঁচতে চাইলেন কারখানা মালিক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবাসিক এলাকায় কোনো কলকারখানা থাকতে পারবে না, এটা পরিবেশ অধিদপ্তরের নিয়ম। কিন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল, সিআইখোলা, ওয়াবদা কলোনি, পাইনাদি, আটিগ্রাম সহ আশপাশের আবাসিক এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য চুন কারখানা। সিটি কর্পোরেশনের ঠিক চোখের নিচে লক্ষাধিক মানুষের এই আবাসিক এলাকাগুলোতে পরিবেশ অধিদপ্তরের সমস্ত নিয়মকে উপেক্ষা করে দিনের পর দিন উৎপাদন হচ্ছে চুন। এতে করে প্রতিনিয়ত চুল্লি থেকে নির্গত বিষাক্ত গ্যাস, পাউডার এবং কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। দীর্ঘদিন ধরে এ পরিবেশে বসবাসের কারণে মরণঘাতী সব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন স্থানীয় এলাকাবাসী। যারা নেই ব্যবসা করে এর তো প্রভাব বিস্তারের উপরেই আছে, সরকার এখানে কিছু বলতেছে না। 24 ঘন্টা এখানে ধুলাবালি উড়ে এবং নাকে মুখে যায় এবং শ্বাসজনিত কষ্ট। এই একটা না অসংখ্য আছে। হ্যাঁ, আমরা চাই এগুলা যাতে বন্ধ হয়। চুনার ফ্যাক্টরি, এখানে চুনা উড়ে আমাদের নাকে যায়, আমাদের শ্বাসকষ্ট হয়। যদি অনেক দিন ধরে এক্সপোজার হয়, তাহলে আমাদের ফুসফুস, যেটাকে আমরা বলি আমাদের প্রধান শ্বাস প্রশ্বাসের অঙ্গ, সেটাতে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে এবং দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে। সরকারের সহযোগিতা পেলে জনস্বার্থে কারখানা সরিয়ে নিতে কোনো আপত্তি নেই বলে জানালেন চুন কারখানা মালিক সমিতির এই নেতা। সরকার থেকে আমাদেরকে কোনো বাধাও দেয় নাই, চিঠিও দেয় নাই স্থানান্তরের জন্য। যদি সরকার কখনো এর ধরনের চিঠি দেয়, আমরা ইনশাল্লাহ এখান থেকে অন্যদিকে এই ব্যবসা স্থানান্তর করতে আমরা সম্মত আছি। আর কারখানাগুলো সরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। ডাস্ট কালেক্টর যদি এখন সাময়িকভাবে করা যায়, তাহলে ইন্ডাস্ট্রিটি স্থানান্তর না হওয়া পর্যন্ত দূষণের মাত্রাটা, ডাস্টের মাত্রাটা কমে আসবে। ওদের সাথে আমরা আলোচনা করেই ইন্ডাস্ট্রিগুলিকে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের জন্য নির্দেশ দেব। সারা দেশে সরকার অনুমোদিত 35টি চুন কারখানার মধ্যে 17টি কারখানাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে উঠেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
5 দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর 136তম সম্মেলন শেষ হচ্ছে আজ। সমাপনী দিনে বিভিন্ন কার্যক্রম জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন রিপোর্টার এহসান জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। কাজল, 5 দিনব্যাপী আইপিইউ সম্মেলনের সমাপনী দিন আজ। এর মধ্যে কিন্তু সকাল 9:30 থেকে আনুষ্ঠানিকতাগুলো শুরু হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে ঠিক খুব একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ কিংবা বিভিন্ন কমিটি পুনর্গঠনের বিষয়টি। আপনি হয়তো আমার পেছনে এই মুহূর্তে চলছে যে মানবাধিকার বিষয়ক কমিটিটি রয়েছে আইপিইউর, সেই মানবাধিকার বিষয়ক কমিটির 2 জন সদস্যর নতুন করে অন্তর্ভুক্তির বিষয়ে ভোট গ্রহণ চলছে এবং এর মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে 5টি দেশ এই 2 জন সদস্যের জন্য তারা নির্বাচনে অংশ নিয়েছে এবং দেশগুলো হলো আইসল্যান্ড, ফ্রান্স, জিম্বাবুয়ে, মালি এবং মালয়েশিয়া। এই 5টি দেশের পক্ষ থেকেই ভোট হচ্ছে যে কোন 2টি দেশের প্রতিনিধিরা আসলে মানবাধিকার বিষয়ক যে কমিটি রয়েছে, পার্লামেন্টারি কমিটি রয়েছে, সেই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। আর ভোট গ্রহণের প্রক্রিয়াটি যদি আপনাকে একটু জানিয়ে দিই যে খুব চমৎকার পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। এক একজন দেশের প্রতিনিধির কাছে যাওয়া হচ্ছে এবং সেখানে 5টি দেশের নাম উচ্চারণ করা হচ্ছে। তিনি যে 2টি দেশের প্রতিনিধিদেরকে মানবাধিকার কমিশনে দেখতে চান তিনি ইয়েস বলছেন এবং যে 3টি দেশ দেখতে চান না তাদেরকে ব্যাপারে নো বলছেন। এইভাবেই কিন্তু প্রত্যেকটি দেশের কাছে যাওয়া হচ্ছে এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশের প্রতিনিধিরাই এই ভোট গ্রহণ কার্যক্রমে অংশ নিচ্ছে। একেবারে গণতান্ত্রিক পরিবেশ বলতে যা বোঝায় তাই হচ্ছে ভোট গ্রহণে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে এর আগে ফিনান্সিয়াল কিছু অর্থনৈতিক বিষয়ে তারা আলোচনায় অংশ নিয়েছিলেন এবং একই সঙ্গে কিন্তু সংসদ সদস্যদের মানবাধিকার বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। আর এটি চলবে, এই ভোট গ্রহণ চলবে প্রায় আজ দুপুর 1:30টা পর্যন্ত। এরপর আপনাকে জানিয়ে রাখি যে দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে স্থায়ী কমিটির যে স্থায়ী কমিটিটি রয়েছে সেটির একটি আলোচনা রয়েছে 3:30 পর্যন্ত। একই সময়ে কিন্তু দুপুর 2:30টায় এই সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা কিংবা যেটিকে আমরা ঢাকা ঘোষণা বলতে পারি সেটি শুরু হয়ে যাবে। আর সেই আলোচনায় 4টি বিষয়ে এখন পর্যন্ত যে খসড়াগুলো নেওয়া হয়েছিল, যে বিভিন্ন স্থায়ী কমিটি যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনাগুলো যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এটি কিন্তু খুব আলোচিত প্রস্তাবনা এসেছে এই 136তম সম্মেলনে। সেটি হলো যে বিভিন্ন দেশের সার্বভৌম দেশের ব্যাপারে অন্যান্য দেশের হস্তক্ষেপ কিংবা নাক গলানো বন্ধে এখানকার শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক যে স্থায়ী কমিটিটি সেটি একটি বড় প্রস্তাবনা রেখেছে। এছাড়া কিন্তু অর্থনৈতিক বিষয়ে নারীদের অন্তর্ভুক্তির বিষয়টিও কিন্তু এখানে খসড়ায় আনা হয়েছে। সবকিছু মিলে 4টি প্রস্তাবনা আজ দুপুর 2:30টায় যে সম্মেলনের সমাপনী অধিবেশন রয়েছে সেখানে গ্রহণ করা হবে আর 2টি প্রস্তাবনায় অনুমোদন দেওয়া হবে। এই সব শেষে বিকেল 3টায় আইপিইউর পক্ষ থেকে চূড়ান্তভাবে সংবাদ সম্মেলনে আইপিইউ সভাপতি সাবির হোসেন চৌধুরী তিনি জানিয়ে দেবেন আসলে কি আছে এই ঢাকা ঘোষণায়। এখন পর্যন্ত কাজল এই ছিল এখানকার সবশেষ খবর। দর্শক, আইপিইউ সম্মেলনের সবশেষ খবর জানাতে আজকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে সহকর্মী এহসান জুয়েল। এতক্ষণ ছিলাম সেখানে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে 2 দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ 33টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে বহুল আলোচিত তিস্তা চুক্তির ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী। সফরে 2 দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। মোদি এসেছিলেন ঢাকায়, তখন স্থল সীমান্ত চুক্তি সহ 2 দেশের বহু জটিলতার জট খুলেছে। এবার ফিরতি সফরে 7 এপ্রিল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপেক্ষা অমীমাংসিত বহু বিষয়ে আশার আলো দেখার। কি থাকছে 2 রাষ্ট্রপ্রধানের আলোচনার টেবিলে? দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা, আন্তঃসংযোগ, গঙ্গা ব্যারেজ নির্মাণ, সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সফরে। সব মিলে হবে 33টি চুক্তি ও সমঝোতা স্মারক। তবে সেখানে তিস্তার মতো দীর্ঘদিনের ঝুলে থাকা চুক্তির ভাগ্যে কি আছে? এত কিছু নিয়ে আলোচনা হবে, 2 দেশের সম্পর্ক একটা সার্বিক সম্পর্ক, এর মধ্যে কোনটা একটা হলো এটা হলো না এতে কিছু যায় আসে না। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে ভারতের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিষয়টিও। এ বিষয়ে স্পষ্ট কোনো জবাব না দিলেও পররাষ্ট্রমন্ত্রীর সাফ উত্তর, লুকিয়ে কিছু করবে না সরকার। এগুলো হচ্ছে আপনার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তো সমঝোতা স্মারক। তো কাজেই আবার যদি কোনোটার ভাষা যদি ওরকম থাকে চুক্তি, সেটা তো
বলা মুশকিল। যখন হবে তখন দেখতে পাবেন এবং আমরা সবাইকে জানিয়ে দেব। এখানে গোপন টোপন করার কিছু নেই। যেগুলো বলা হচ্ছে, আমাদের নিন্দুকরা যেগুলো বলছেন, এগুলোর মধ্যে কিচ্ছু নেই, দেখতেই পাবেন যথাসময়ে। একটু ধৈর্য ধরতে হবে। সফরে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা সদস্যদের পরিবারকে দেওয়া হবে মুক্তিযুদ্ধ সম্মাননা। এছাড়া উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দল সফর সঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর। 10 এপ্রিল দেশে ফেরার আগে ভারতীয় ব্যবসায়ীদের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ও মানব পাচার রোধ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নতুন ভ্যাট আইন কার্যকরের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের প্রযুক্তিগত সক্ষমতা যাচাই ও সংস্কারও জরুরি। সেই সঙ্গে গ্যাস বিদ্যুতের দাম নাগরিকদের নাগালের মধ্যে রাখতে এ খাতের ওপর ভ্যাট পর্যায়ক্রমে বাড়ানোর সুপারিশ তুলে ধরেন অর্থনীতিবিদরা। গতকাল এনবিআর আয়োজিত 2017-18 অর্থ বছরে প্রাক বাজেট আলোচনায় নানা পরামর্শ দেন বিশ্লেষকরা। ভ্যাট আইন নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা যেন কৌশল না হয় সে ব্যাপারে এনবিআরকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। সাজিদ রাজুর রিপোর্ট। চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে 2017-18 অর্থ বছরের নতুন বাজেট। সেই সঙ্গে কার্যকর হবে নতুন ভ্যাট আইনও। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় প্রধান আলোচ্য বিষয় ছিল অনলাইনে নতুন ভ্যাট আইন। আইন কার্যকরের আগেই সীমাবদ্ধতা সংশোধনের পরামর্শ দেন অর্থনীতি বিশ্লেষকরা। এমআরপিটা যদি অ্যাকসেপ্টেবল না হয় তার প্রপার রিড্রেসাল সিস্টেম থাকতে হবে। এমআরপি ডিক্লারেশনটা কিভাবে হবে সেটা যেন পরিষ্কারভাবে আইনে থাকা দরকার। নতুন ভ্যাট আইনে গ্যাস বিদ্যুৎ খাতের ভ্যাট একবারে না বাড়িয়ে পর্যায়ক্রমে বাড়ানোর সুপারিশ করা হয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পক্ষ থেকে। সেই সঙ্গে জোর দেওয়া হয় এনবিআর এর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উপর। বিদ্যুৎ বা গ্যাসের উপর এখন যে রিডিউসড ট্রাঙ্কেটেড রেটে একটা ভ্যাট আছে, যেটা এখন 5% এটা আছে, এটা না হলে এটা সরাসরি বাড়বে। এটা পর্যায়ক্রমে আপনারা 15% নিয়ে যান। নারীদের জন্য আরো সুযোগ সৃষ্টি করে আলাদা বাজেট প্রণয়ন সহ নানা পরামর্শ দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। আইসিটি মিডিয়া ইউজ করে মানুষের ট্রাস্ট এবং কনফিডেন্স বিল্ড করতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের বাজেট কিন্তু থোক বরাদ্দ হয়ে যাচ্ছে ইনটু দ্য মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চিলড্রেনস অ্যাফেয়ার্স। গ্রাহকের দেয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হচ্ছে কিনা তা জানার অধিকার গ্রাহকের আছে মন্তব্য করে গবেষকরা প্রযুক্তিগত ব্যবহার বাড়ানোর উপর জোর দেন। কত ব্যবসায় প্রতিষ্ঠান আছে যারা আসলে ভ্যাট নিবন্ধন যোগ্য সেটাই যদি আমি না জানি তাহলে কত সংখ্যায় ভ্যাট নিবন্ধিত হলো কত বাকি রয়ে গেল সেটা জানবো না। আয়করের বেলায় সেটা সত্য। অনলাইনে ভ্যাট সংগ্রহ কার্যকর ও নিজেদের নানা প্রস্তুতির কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর কে ডিজিটাল এনবিআর করছি, কাস্টমস এসআই কোড ওয়ার্ল্ড এখন ই পেমেন্টেরও ব্যবস্থা করেছে। অনলাইন রিটার্ন সাবমিটের সাথে সাথে অনলাইন পেমেন্টের ব্যবস্থা করছে এবং এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। সেই সঙ্গে পুঁজিবাজার বহির্ভূত কোম্পানিগুলোকে অন্তর্ভুক্তির ব্যাপারে তদারকি বাড়ানোর পরামর্শ উঠে আসে প্রাক বাজেট আলোচনায়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। পোশাক শিল্পে কোনো সমস্যা সৃষ্টি হলে সে বিষয়ে বিদেশি শক্তির সাথে যোগাযোগ না করে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গতকাল সচিবালয়ে পোশাক শিল্পের সমস্যা সমাধানে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের প্রথম বৈঠকে শ্রমিক সংগঠনগুলোর প্রতি এ আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি আরো বলেন, অতীতে বিদেশিদের কাছে নালিশের কারণে দেশের ভাবমূর্তি শুধু ক্ষুণ্ণ হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাক শিল্প খাত। সভায় পরিষদের সদস্য শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলাওয়ার হোসেন খান শ্রমিকদের সাথে মালিকদের সুসম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, 2 মাসে অন্তত মালিকপক্ষ শ্রমিকদের সাথে একবার বৈঠক করলে এ শিল্পে কোনো সমস্যা থাকবে না। বিজেএমএ সভাপতি সিদ্দিকুর রহমানও পোশাক শিল্পের যে কোনো সমস্যার সমাধানে এক প্ল্যাটফর্ম থেকে শ্রমিকদের সাথে কাজ করার অঙ্গীকার করেন। আজকের পরে সামনের দিনগুলিতে আপনাদের কোনো প্রবলেম হয় গার্মেন্টস সেক্টরের সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা মিট আপ করবো একসঙ্গে বসে। সেক্টরটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমাদের ওই দুর্নামটা যেন না থাকে যে ফ্যাক্টরিতে মারপিট হয়েছে, বিদেশ থেকে চিঠি আসবে, এগুলো না করে আমরা সবাই একত্রে কাজ করি। মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্ক ক্যান সলভ অল দ্য প্রবলেম, এর কোনো বিকল্প নাই। এটার জন্য দায়িত্ব নিতে হবে মালিকদেরকে। আগামী 15 এপ্রিল থেকে রাজধানীতে সিটিং সার্ভিস ও গেটলক নামে কোনো পরিবহন চলতে পারবে না বলে জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যাত্রীদের ভোগান্তি কমবে, বন্ধ হবে ভাড়া নৈরাজ্য। ব্যস্ত
রাজধানীবাসীর ভোগান্তি চরমে ওঠে অফিস আর স্কুল যাতায়াতের সময় রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে। কখনো যানজট, আবার কখনো বিশেষ পরিবহনের নামে গেটলক বা সিটিং সার্ভিসের দৌরাত্মে ভোগান্তি পৌঁছায় চরমে। তবে সে সমস্যা সমাধানে 15 এপ্রিল থেকে থাকবে না কোনো গেটলক বা সিটিং সার্ভিস, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে সভা শেষে এই কথা জানানো হয়। বৈঠকে বাস মালিক ও প্রতিষ্ঠানের 145 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ঢাকা শহরে সিটিং, গেট লক কিংবা স্পেশাল সার্ভিস নামে কোনো সার্ভিস চলিতে পারিবে না। রোড পারমিট অনুযায়ী চলাচল করিতে হইবে। এই সিদ্ধান্ত আগামী 15 এপ্রিল 2017 থেকে কার্যকরী হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বর্তমান লোকাল সার্ভিসের সঙ্গে অন্তত 3000 গেটলক ও সিটিং সার্ভিসের গাড়ির সুবিধা পাবেন যাত্রীরা। নিঃসন্দেহে এই উদ্যোগ দেশের যে ঢাকা মহানগরীতে চলমান যে নৈরাজ্য চলছিল, এই নৈরাজ্য বন্ধে ইতিবাচক ভূমিকা রাখবে। এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে ঢাকা মহানগরীতে যে দৈনন্দিন যে সমস্ত যাত্রী সাধারণ তাদের প্রয়োজনে যাতায়াত করে তারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। এছাড়াও গাড়িতে কোনো রকম বাম্পার ও ক্যারিয়ার থাকবে না। সুস্পষ্ট অক্ষরে ভাড়ার চার্ট টাঙাতে হবে। চলাচলের উপযোগী নয় এমন গাড়ি রাস্তায় নামানো হবে না এবং মহিলা ও প্রতিবন্ধীদের আসন সংরক্ষণের জন্য বাস মালিকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 188 দেশের উপর মানব সম্পদ উন্নয়ন রিপোর্ট প্রকাশ করছে জাতিসংঘ। রিপোর্টের বিস্তারিত তুলে ধরতে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। 100 million additional people would be thrown into extreme poverty. The second finding is, in every society there are certain groups and there are certain parts of population who are subjected to discrimination systematically and systemically. Those groups include, among others, women and girls, indigenous peoples, ethnic minorities, persons with disabilities, migrants, and refugees, and so on. 370 million indigenous peoples represent 5% of global population, but account for 15% of global poverty. 65 million people have been forcibly placed out of homes. That means every minute 24 people are forcibly displaced. The 65 million that I have referred to is larger than the population of France. Now let me just take 1 minute to focus on a particular group, and those are women and girls. Globally, the female labor force participation rate is 49%, that of men 76%. Women do most of the agricultural work in the developing world, but they only own less than 9% of land. Every year 188 দেশের উপর মানব সম্পদ উন্নয়ন রিপোর্ট প্রকাশ করছে জাতিসংঘ। সেখানে বক্তব্য রাখছিলেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর। একত্র ছিলাম সেখানে। সুন্দরবনে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে ভাসমান দুটি বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি স্থাপন করেছে বিজিবি। এর মধ্য দিয়ে 38 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা বিজিবির নজরদারিতে এসেছে। ভবিষ্যতে জেলেদের রক্ষায় আরো পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বিজিবি মহাপরিচালক। সুন্দরবন ঘুরে এসে শফিকুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান দ্বীপ। সুন্দরবনের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছে খোলপেটুয়া নদী। নদীটি সুন্দরবনের 18 বেঁকি খাল হয়ে মিলিত হয়েছে রায়মঙ্গল নদীতে, যা মিলেছে বঙ্গোপসাগরে। বছরের পর বছর সুন্দরবনের বেশিরভাগ মানুষের মাছ ধরেই চলছে জীবিকা নির্বাহ। মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত জলদস্যুদের আক্রমণের শিকার হন তারা। এই অঞ্চলের জেলেদের রক্ষায় অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই ধারাবাহিকতায় জলদস্যু দমন এবং সুন্দরবনের অরক্ষিত এলাকা নিজেদের নজরদারিতে আনতে ভাসমান দুটি বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি স্থাপন করেছে বিজিবি। সুন্দরবনের প্রায় 38 কিলোমিটার এলাকা এখন অনিরাপদ রয়েছে।
এই দ্বিতীয় ভাসমান বিওপি উদ্বোধনের মাধ্যমে সুন্দরবনে বেশ কিছু এলাকা বিজিবির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও 2টি বিওপি নির্মাণের মাধ্যমে পুরো 38 কিলোমিটার এলাকা বিজিবির নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিজিবির মহাপরিচালক বললেন, ভাসমান বিওপি স্থাপনের মাধ্যমে দরিদ্র জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যতে সুন্দরবনের নিরাপত্তায় আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানালেন তিনি। ভাসমান বিওপি আমরা এখন এটা স্ট্যাটিক করেছি, আমরা চলমান করব। আমরা ভবিষ্যতে যখন বিওপি করব আমরা চিন্তা রাখবো যে শিপের মধ্যে বিওপি করব, যাতে আমরা বর্ষাকালেও সুরক্ষা করতে পারি, যে কোনো মুহূর্তে যে কোনো সময়। সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কাউকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেব না। এর আগে 2013 সালে প্রথম বিওপি স্থাপন করা হয়েছিল সুন্দরবনের গহীনে কাচিকাটা খালে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, সুন্দরবন। এদিকে দেশের মৎস্য সম্পদ রক্ষা ও বাড়ানোর লক্ষ্যে উপকূলীয় নদী ও সমুদ্রে বিভিন্ন মেয়াদে মাছ ধরা বন্ধ রাখা হয়। এতে বেকার হয়ে পড়ে হাজার হাজার জেলে। এ সময় তালিকাভুক্ত জেলেদের সামান্য সহায়তা দেওয়া হলেও এটা পেতে নানাভাবে ভোগান্তির শিকার হতে হয় তাদের। তবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অবরোধের মধ্যেই জেলেদের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এস.এম. সিফাতের তোলা ছবিতে এম.এ. আজিমের রিপোর্ট। উপকূলের নদী ও সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বরগুনার কয়েক হাজার জেলে। তাদের অধিকাংশরই প্রতিদিনের রোজগার দিয়ে চলে পরিবারের ভরণ পোষণ। একদিন মাছ ধরা বন্ধ থাকলে না খেয়ে থাকার উপক্রম হয় পরিবারের সবার। বছরে মাইলিশ রক্ষার্থে প্রায় 1 মাস ও জাটকা রক্ষার্থে প্রায় 7 মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এ সময় জেলেরা পরিবার নিয়ে অসহায় হয়ে পড়ায় তাদের পরিবারের কষ্ট লাঘবে সরকার পরিবার পিছু চাল বরাদ্দ করে। কিন্তু নানা দাপ্তরিক জটিলতায় 3 থেকে 4 মাস পরে চাল পায় জেলেরা। অনেকের দাবি কয়েক মাস পরও বরাদ্দের অর্ধেকও চাল পাচ্ছেন না তারা। আমরা ডেইলি মাছ ধরে ডেইলি বেশি আমরা ডেইলি বাজার করি। চাল দেবে এখন 3 মাস পরে, তাই গরিব বেচারা খাইবে কি? কি করবো শুনি যে দেবে 2-3 মাস পর যদি দেয় তা আমরা কিভাবে চলবো? ভারতের 3-4 মাস পর চাউল ডাল দেয় 10 সার জায়গায় 5 সার এরকম দেয়। সম্প্রতি জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করতে এসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জেলেদের দাবির প্রেক্ষিতে অবরোধের মধ্যেই জেলেদের সহায়তা বিতরণের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মার্চ থেকে জুন পর্যন্ত দেওয়া না হলে আপনি সঙ্গে সঙ্গে এই মাল জব্দ করেন এবং আইনগতভাবে ব্যবস্থা নেন। গত নভেম্বর থেকে জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও এখন পর্যন্ত কোনো সহায়তা পায়নি জেলেরা। আগামী জুন পর্যন্ত চলবে এ নিষেধাজ্ঞা। এম.এ. আজিম, সময় সংবাদ, বরগুনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভৈরব ও নেত্রকোনায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। নেত্রকোনায় ধনু নদীর বাঁধ ভেঙে গতকাল পর্যন্ত প্রায় 13,500 হেক্টর জমির বোরো ধান প্লাবিত হয়েছে। হাওড়া অঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। গত রোববার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভেঙে যায় মোহনগঞ্জ উপজেলার জালালপুর পয়েন্ট ধনু নদীর 4 হাইজদা বাঁধ। এদিকে ভৈরব উপজেলার মেঘনা ও কালী নদীর তীরবর্তী 4টি ইউনিয়নের ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ধান ঘরে তোলার আগেই পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। অবশিষ্ট ফসল রক্ষায় অনেকেই আধা পাকা ধান কেটে তুলে ধরছেন ঘরে। জমির ধানের উপরে 1 থেকে 1.5 হাত পানি, কোন জমির উপরে 1 হাত পানি, কোন জমির উপরে কিছু কম পানি। এই জন্য এবছর কৃষক একেবারে আগানগরের কৃষক সব দিশেহারা। যে জমিগুলি কাটল 15 দিন পরে, এইগুলার পানি এসে গেছে 15 দিন আগে। কাজে এখন এই জমি কাটা আমাদের পক্ষে সম্ভব নয়। খুব একটা ফলন পাওয়া যাবে না। কৃষক এই ডুবে জমিগুলা আধা ফাঁকা ধানগুলা কর্তন করছে, এর থেকে 10 থেকে 15% ফলন পাওয়া যাবে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে সিলেটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রমণীরা বাঙালিয়ানায় সাজতে নিজের মতো করে বৈশাখী পোশাক তৈরি করছেন বুটিক হাউস গিয়ে। চাহিদা বেড়ে যাওয়ায় বুটিক শিল্পীদের নেই দম ফেলার ফুসরত। তবে সিলেটে জঙ্গি হামলা, সেই সাথে টানা বৃষ্টির কারণে বুটিক শপগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা কমেছে। দিগেন সিং এর তোলা ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট।
আর মাত্র কদিন পর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা বর্ষবরণের জন্য প্রস্তুত হচ্ছে সিলেটও। বিশেষ এই দিনটিকে আনন্দঘন করে তুলতে সকলেই নিজেকে সাজাতে চান ভিন্ন রঙে। উদ্দেশ্য পুরনো বছরের গ্লানি মুছে নতুনের পথে যাত্রা। বৈশাখী সাজে তরুণীদের পছন্দের শীর্ষে থাকে বুটিকের পোশাক। শাড়ি কিংবা থ্রি পিস নিজেদের মতো করে তৈরি করতে পারায় দিনে দিনে চাহিদা বাড়ছে। তাই বুটিক শিল্পীদের দিনরাত কাজের ব্যস্ততা। প্রতিদিনে আমরা অনেক শাড়ি, তারপরে আমাদের বিছানার চাদর, পর্দা এসব অর্ডার পাচ্ছি, আমরা থ্রি পিসের অর্ডার পাচ্ছি। বুটিকের কাজের অনেক চাহিদা বেশি, কাজ করে রাত দিন করে কাজ করে শেষ করতে পারতেছি না। ফ্যাশন সচেতন তরুণীরা জানান ইউনিকের কারণে বুটিকই তাদের পছন্দ। আমাদের মন মতো হয়, আমরা যে ডিজাইনে চাই ওরা ওই ডিজাইন আমাদেরকে দিতে পারে। একটা ডিজাইন এখন কমন হয়ে যায়, তো একটা পরে দেখা যায় আরেকজন সেম ডিজাইন করছে, তো বুটিকের ড্রেসগুলো হয় ইউনিক হয় ডিজাইনগুলো। আর চাহিদার কথা মাথায় রেখে বেশ আগেভাগেই বৈশাখী পোশাকে সেজেছে নগরীর বুটিক শপগুলো। গত কয়েক বছরে সিলেটে দেশের স্বনামধন্য বেশ কিছু বুটিক হাউজের শোরুম হয়েছে। এর মধ্যে অন্যতম বিশ্বরং। গত বছর তারা শখের হাড়ি মোটিভ নিয়ে কাজ করলেও এবার বৈশাখী পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যে বাংলা সিনেমা। তবে টানা বৃষ্টিপাত ও সিলেটের সাম্প্রতিক পরিস্থিতির কারণে দোকানে ক্রেতা উপস্থিতি কম বলে জানান শোরুমের কর্মীরা। বিভিন্ন ধরনের হামলার আশঙ্কা বা এই কারণেও হইতে পারে, মানুষের মনে একটা ভয় আছে, তো সেই কারণে হয়তো কাস্টমারটা কম হইতেছে। নগরীর নয়া সড়ক, লামাবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড় ও কুমারপাড়ায় অন্তত 25টির মতো বুটিক শপ রয়েছে। গত বৈশাখে এসব দোকানে ব্যবসা হয়েছে কোটি টাকার বেশি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সম্পৃক্ততার জোরালো প্রমাণ পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কাসপারস্কি ল্যাব। সংবাদ মাধ্যম রয়টার্সের এক বিবৃতিতে একথা জানিয়েছে কাসপারস্কি ল্যাব কর্তৃপক্ষ। রুশ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটির 58 পৃষ্ঠার প্রতিবেদনে লাজারাস নামের একটি হ্যাকার গ্রুপের নাম উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, লাজারাস গ্রুপের হ্যাকাররাই উত্তর কোরিয়া থেকে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ইউরোপে একটি সার্ভার পরিচালনা করে। আর এই হ্যাকিং গ্রুপের সব ধরনের তথ্য কাসপারস্কি কর্তৃপক্ষের কাছে রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। এর আগে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা FBI রিজার্ভ চুরির সাথে উত্তর কোরিয়ার সম্পৃক্ততার কথা জানায়। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতির খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, ডিএসসির 3টি সূচকে আমরা সকাল থেকে দেখছি যে নিম্নমুখী ছিল, সেক্ষেত্রে এখনো নিম্নমুখী অবস্থায় রয়েছে। সূচকের প্রথম যে সূচকটি ডিএসসি এক্স অবস্থান করছে 14 পয়েন্ট কমে 5763 পয়েন্টে। ডিএসসি এস পয়েন্টটি 4000 সূচকটি 4 পয়েন্ট কমে অবস্থান করছে 1319 পয়েন্টে। এছাড়া ডিএসসি 13 অবস্থান করছে 7 পয়েন্ট কমে 2135 পয়েন্টে। সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু শেয়ারের দর বেড়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখব যে 96টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, অপরিবর্তিত রয়েছে 43টি এবং নিম্নমুখী রয়েছে কিন্তু 79টি প্রতিষ্ঠানের শেয়ার, মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম। এখন পর্যন্ত টোটাল শেয়ার, সর্বমোট শেয়ার বিক্রি হয়েছে এর সংখ্যা কিন্তু 13,392টি, যার বাজার মূল্য যদি আমরা দেখি সেক্ষেত্রে 102 কোটি 62 লাখ টাকা দেখছি আমরা যে শেয়ারের বাজার মূল্য। সেক্ষেত্রে দর্শক, আমরা এখন পর্যন্ত যদি আপনাদের জানিয়ে দিতে চাই যে 20টি শেয়ার যেগুলোর ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে, এরকম প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু শুরুতেই আমরা যেটা দেখব যে বেক্সিমকো ফার্মা, সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ওঠানামা করছে। সেক্ষেত্রে আমরা আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে প্রথম যে বেক্সিমকো ফার্মা আমরা দেখছি যে প্রতিষ্ঠানটির বেক্সিমকো, সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির শেয়ারের দর 36 টাকা 40 পয়সা অবস্থান করছে এবং সর্বোচ্চ ছিল যার বাজার মূল্য 36 টাকা 50 পয়সা, যার সর্বনিম্ন ছিল 35 টাকা 60 পয়সা। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে 41 টাকা 50 পয়সায়, সর্বোচ্চ ছিল 41 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 40 টাকা 80 পয়সা। 3 নম্বর অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 94 টাকা 70 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 96 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 93 টাকা 80 পয়সায়। 4 নম্বর অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 116 টাকা 50 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 117 টাকা 70 পয়সা, সর্বনিম্ন ছিল 116 টাকায়। 5 নম্বর অবস্থানে জিপিএইচ ইস্পাত, প্রতিষ্ঠানের শেয়ারের দর 49 টাকা 40 পয়সা আমরা দেখছি, সর্বোচ্চ ছিল 49 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল 49 টাকা 2 পয়সা। দর্শক, এই পর্যন্ত এখন পর্যন্ত এই ছিল ডিএসসির সর্বশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। সাভারের চামড়া শিল্পনগরী দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে, বর্জ্যে সয়লাব উন্মুক্ত স্থানও। সিটিপির সক্ষমতা নিয়ে প্রশ্ন, বিসিকের উপর দায় চাপালেন শিল্প মালিকরা।
প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিরক্ষা সহযোগিতা সহ 33টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। গোপনে কোনো চুক্তি করা হবে না, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। পুরান ঢাকার অলিগলিতে অসংখ্য গুদাম আর দাহ্য বস্তুর দোকান, যে কোনো সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং বছরের নির্দিষ্ট সময় মাছ ধরা বন্ধ রাখায় বেকার হয়ে পড়েন উপকূলের জেলেরা। সহায়তা পেতে শিকার হন ভোগান্তির, ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।